আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ট্রিবিউন ইউল্যাব বৈঠকি অনুষ্ঠানে। আজকের বৈঠকির শিরোনাম শহরে আসছে মেট্রো রেল। তারপরে আর কিছুই বলতে হবে না, কারণ আজকে যারা বৈঠকি এই মুহূর্তে দেখছেন তারা জানেন যে কাল থেকে বাংলাদেশের উন্নয়নের ইতিহাসে আরেকটি নতুন মাইলফলক বসতে যাচ্ছে। আমরা সবাই এই ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। এতদিন ধরে শহর জুড়ে যেই বড় কর্মযজ্ঞ চলেছে, এখনো চলছে কোথাও কোথাও, সেখানে আমরা অনেকেই বিরক্ত হয়েছি, অনেকেই বলেছি উন্নয়নের প্রসব বেদনা। এখন সেই প্রসব বেদনার একেবারেই চূড়ান্ত দিনটি এসেছে। কাল প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন দিয়াবাড়ি থেকে আগারগাঁও এইটুকু রুট, এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। পুরো মেট্রো রেল বিষয়টি নিয়েই কথা শুনবো বিশেষজ্ঞদের কাছ থেকে। আমাদের সঙ্গে আমরা পেয়েছি পরিবহন বিশেষজ্ঞ, বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্য ডক্টর এস এম সালেউদ্দিনকে, নগর পরিকল্পনাবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক ডক্টর আক্তার মাহমুদ আমাদের সঙ্গে আছেন। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন অধ্যাপক ডক্টর এম মোফাজ্জল হোসেন। আরও আছেন আরিফ জেপ্তিক, ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট। সবার কাছে এক লাইনে একটু কালকের এই দিনটাকে মনে করে, অর্থাৎ এরকম একটি ক্ষণে আমরা আছি, প্লাগ ইন হচ্ছে উন্নয়নের একটা নতুন ধারা আমাদের ইতিহাসের সংযুক্ত হচ্ছে। কেমন লাগছে? একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়েই অনুষ্ঠানটি শুরু করতে চাই। ডক্টর এস এম সালেউদ্দিন স্যার, খুব ছোট করে, আমরা বিস্তারিত এটার টেকনিক্যালগুলো আপনাদের কাছ থেকে নিশ্চয়ই শুনবো। একজন নাগরিক হিসেবে কেমন লাগছে সেই অনুভূতি? একজন নাগরিক হিসাবে তো অত্যন্ত চমকপ্রদ এই বিষয়টা, কারণ আমাদের দেশের, আমাদের অর্থনীতি, আমাদের জীবনধারাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেই ঘটনাগুলো ঘটছে এই বর্তমান সময়ে, যেমন পদ্মা সেতু হলো, মেট্রো হতে যাচ্ছে, তো এই সকল আরো সামনে অনেকগুলো প্রজেক্ট আছে। এই মেট্রো এটা দেখে সত্যিকার অর্থে নিজে খুব গৌরব ফিল করছি, এবং আমি সত্যিকার অর্থেই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি তারা এটা এগিয়ে নিয়ে আজকে বাস্তবায়নের পথে চলছে। ডক্টর আক্তার মাহমুদ। ধন্যবাদ আপনাকে। ঢাকা শহর এবং বাংলাদেশের সমস্ত নাগরিক যারা ঢাকায় এই মেট্রো রুটটি ব্যবহার করবে, তাদের জন্য নিঃসন্দেহে এটা একটা খুবই আনন্দের দিন, এবং এটি একটি এমন একটা সময়, এটা একটা মাইল ফলক হিসাবে বিবেচিত হবে, এবং ঢাকা শহরের পরিবহন ব্যবস্থায় একটা নতুন ধরনের পরিবহন সংযুক্ত হচ্ছে। এবং বিশ্বের উন্নত দেশের যে কোনো শহরে যখন আমরা এরকম একটি মেট্রোতে চড়ি, তখন যেরকম একটি আলাদা একটা পরিবহনে চড়ার যে আনন্দ, সেটি এখন থেকে ঢাকা শহরের মানুষরা পাবে। সেদিক থেকে চিন্তা করে আমি বর্তমান সরকার এবং সবাইকে ধন্যবাদ জানাই যে আমরা আগামীকাল থেকে একটি নতুন পরিবহন ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছি। অধ্যাপক ডক্টর এম মোফাজ্জল হোসেন, দীর্ঘদিন জাপানে ছিলেন, নিশ্চয়ই সেই অভিজ্ঞতা থেকেই ধন্যবাদ আপনাকে এবং বাংলা ট্রিবিউন ইউল্যাব বৈঠকি আয়োজকদেরকে আমাকে নিমন্ত্রণ করার জন্য এই প্রোগ্রামে। খুবই প্রাউড মোমেন্ট ফর আস, আমি বলবো একটা স্বপ্নের দিন আমাদের জন্য। আমার মনে হয় 57th নেশন হিসেবে আমরা আগামীকাল যুক্ত হতে যাচ্ছি বিশ্বের মানচিত্রে। মেট্রো রেল চালু হচ্ছে বাংলাদেশে, অলরেডি 56 কান্ট্রিতে এটা চালু আছে অলরেডি। তো আমি জাপানে ছিলাম দীর্ঘদিন, সেই অভিজ্ঞতা পরে শেয়ার করবো। এই মুহূর্তে আমি খুবই আনন্দিত, এবং বিশেষ করে বর্তমান সরকারকে, স্পেশালি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই সাহসী এবং বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার জন্য। আমাদের ইকোনমিক ব্যারিয়ার থাকা সত্ত্বেও যেমন একটা ডিসিশন নিয়েছেন, আমরা আপনার সাথে আলোচনার পয়েন্ট আপনি দিয়ে দিয়েছেন, সাহসী এবং বলিষ্ঠ পদক্ষেপ, এই পয়েন্ট নিয়ে কথা বলবো। আরিফ জেপ্তিক। অনেকটা ওই এসএসসি পাশ করার দিনের যে অনুভূতি হয় যে বড় হয়ে গেলাম টাইপের, কলেজে যাব, অনেকটা তাই ধরনের। আমার কাছে মনে হয় যে ঢাকা শহর বা ঢাকা নগরের একটা উত্তরণ ঘটলো পরবর্তী স্টেজে, স্বাভাবিকভাবে খুব আনন্দের বিষয়। এবং অর্থনীতিতে শহরের গতি বাড়াতে এই মেট্রো রেল সুদূর প্রসারী ভূমিকা রাখবে, এবং আগামীতে খুব সহসাই আমরা খুব বড় সুফল পাবো। আমরা মূল আলোচনায় যদি যাই বৈঠকের,
এখানে ভালো মন্দ সব আলোচনাই হয় এবং বৈঠকের আজকের যে আলোচকদের সেট আমরা পেয়েছি বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন। আমি ডক্টর এস.এম. সালেউদ্দিন স্যারের পোর্টফোলিওটা যদি একটু বলি, যে পরিবহন বিশেষজ্ঞ এবং বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্য। এই বাস রুট রেশনালাইজেশন কমিটি বা এই রেশনালাইজেশনের দৃষ্টিকোণ থেকে এই মেট্রো রেলটা কি ইম্প্যাক্ট করবে সেটা যদি একটু আমাদেরকে বলেন আজকের দর্শকদের জন্য। আর আপনারা কোনো মানে এখানে কোনো ভীতির কোনো ব্যাপার আছে কিনা যে অন্য সেক্টরগুলো মরে যাচ্ছে ইত্যাদি, সেগুলো নিয়ে আপনারা ওয়ারিড কিনা? না না, এটা তো আপনার ধরেন আমাদের যে ডিমান্ড এন্ড সাপ্লাই এই এই মানে পরিবহন সেক্টরে আমাদের তো ডিমান্ড অনেক। আমাদের এই ছোট্ট একটা শহরে আপনার দেখেন প্রায় 2 কোটি লোকের বাস। সেখানে আপনার এই বাস রুট রেশনালাইজেশন দিয়ে কেবলমাত্র এই চাহিদা মেটানো তো যাবেই না। আর তাছাড়া ধরেন মেট্রো জন্য ঢাকা শহর অলরেডি এটা মেট্রোর জন্য উপযুক্ত হয়ে পড়েছে এবং সেখানে মেট্রো যখন যেই লাইনটা দিয়ে মেট্রো যাচ্ছে এটা তো আমার 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 নিজস্ব হাতেই এটার গোড়াপত্তন শুরু হয় এই মেট্রোর স্টাডিটা। তো আমার তো মনে আছে যে এই লাইনটা হওয়ার ফলে এখন স্টেশনগুলোর সাথে আমাদের বাস রুট রেশনালাইজেশনের যে বাসের যে স্টপেজ গুলো এগুলো আমরা এখন সমন্বয় করব আমাদের এই মেট্রো স্টেশনগুলোর সাথে, যাতে করে এই কোন স্টেশনে কোথাও বাসের জন্য কোনো আপনার স্পেশাল কোনো জায়গা দরকার নাই যে পার্কিং এর জন্য। আমরা এমন ভাবে রুটটা বিন্যাস করছি, কারণ আমরা অলরেডি কিন্তু আপনি জানেন যে বাস রুট রেশনালাইজেশনে আমরা হোল ঢাকা এবং ঢাকার পেরিফেরি স্যাটেলাইট সিটি গুলো আছে এগুলা নিয়ে অলরেডি আমরা প্ল্যান করে ফেলছি। কিন্তু এই মেট্রোটা হওয়ার ফলে এখন আমরা দেখছি যে এই মেট্রোর নিচ দিয়ে আপনার দুই পাশে 2 লেন 4 লেনের রাস্তা হয়ে গেছে। এই ফলে আপনার আমাদের সঙ্গত কারণে আমাদের বাস রুট রেশনালাইজেশনের বাসগুলোকে আমাদের এর সাথে আমাদের সমন্বয় করতে হবে। আমরা সেটার দিকে আমরা কাজ অলরেডি আমরা কাজ শুরু করেছি এবং আমার মনে হয় যে এর ফলে এয়ারপোর্ট রোডের উপরে যে বিরাট একটা প্রেসার পড়তো এই প্রেসারটা অনেকাংশেই কমে যাবে এবং আমি মনে করি যে মাস ট্রান্সপোর্টেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট পরিবহন ব্যবস্থা হলো আপনার মেট্রো। তো এই মেট্রো যেহেতু আমরা সাহস করে, আমি বলবো আমরা সাহস করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার একান্ত ইচ্ছা এবং প্রচেষ্টায় এটা যেহেতু আমরা অলরেডি করে ফেলছি, তো আমার মনে হয় যে বাস রুট রেশনালাইজেশনের জন্য এটা আরো পজিটিভ রোল প্লে করবে প্যাসেঞ্জারদেরকে আপনার তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। এটা ইন্টিগ্রাল পার্ট অফ দি টোটাল আপনার আমাদের ট্রান্সপোর্ট সার্ভিসেস ফর জেনারেল পাবলিক। জেনারেল মাসের জন্য যে একটা সার্ভিসের প্রয়োজন, এটা এখানে একটা আপনার ধরেন একটা ভালো যোগান দিবে শহরবাসীর জন্য। অনেক ধন্যবাদ। এই সাহসী বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে আমি আগেই বলে রেখেছিলাম ডক্টর এম মোফাজ্জল হোসেন বলবেন, দীর্ঘদিন জাপানে ছিলেন এবং আমরা এই মেট্রো রেল নিয়ে যখন নাকি এটিএন নিউজ, বাংলা ট্রিবিউন, আমরা সবাই যখন নাকি মিডিয়াতে কাজ করেছি অনেকেই রিপোর্ট করেছি যে উন্নয়নের ডিপ্লোমেসি জাপানি স্টাইল। এই জাপানি স্টাইলে মেট্রো রেল আমাদের সংযুক্ত হলো এবং এটা সাহসী কোন অর্থে, বলিষ্ঠ কোন অর্থে। এবং আমরা যেটুকু জানি যে একবার মেট্রো রেলের ডিজাইনের ব্যাপারটি, ডিজাইনটা এমনভাবে করতে হবে খুব এগুলো পরিবর্তন করা যায় না। সেই সব কিছু বিচার করে আমরা কি ঠিক জায়গায় এই সাহসী বলিষ্ঠ পদক্ষেপটা হয়েছে কিনা ঠিকঠাক করে অভিজ্ঞতা থেকে বলবেন। ধন্যবাদ। বলিষ্ঠ সাহসী পদক্ষেপ অবশ্যই, কারণ শুরুতে এটা নিয়ে অনেক বিতর্ক ছিল, বিভিন্ন মহল থেকে এটার বাধাও ছিল কোন দিক দিয়ে লাইন যাবে। নগর পরিক্রমা যিনি আছেন প্রফেসর আক্তার মাহমুদ, উনি হয়তো আমার চেয়ে ভালো বলতে পারবেন। আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে হাতে কিছু শেয়ার করব। সো মেট্রো রেল ছাড়া ঢাকা শহরে ট্রাফিক জ্যাম যেটা, এটাকে হ্যান্ডেল করার জন্য মেট্রোর বিকল্প আছে বলে আমি মনে করি না। আমি দৃঢ়ভাবে এটা বিশ্বাস করি। সেই ক্ষেত্রে এটা একটা বিশাল প্রজেক্ট, $1 মিলিয়ন প্রজেক্ট। বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রি এটা প্রথমে চিন্তা করাটা আমাদের জন্য অনেকটা কষ্টের ছিল বা সাহসের ব্যাপার দরকার ছিল সত্যিকার অর্থে আগে।
তো জাপান বা উন্নত বিশ্ব অনেক আগে অ্যাডপ্ট করেছে, আমাদের পাশের দেশ ইন্ডিয়া 1972-তে মেট্রো চালু করেছে, আমরা হয়তো 52 ইয়ার্স স্বাধীনতার 52 ইয়ার্স পরে এসে চালু করতে পারছি। সেই ক্ষেত্রে সেটা অবশ্যই আমাদের ইকোনমিক দিক চিন্তা করলে অবশ্যই এটা একটা বলিষ্ঠ পদক্ষেপ ছিল। আর আমি এখানে জাপানকে ধন্যবাদ জানাবো, জাইকা কোঅপারেট না করলে আমরা হয়তো এটা চালু করতে পারতাম না, কারণ 75% ফিনান্স করছে জাইকা, বাংলাদেশ গভর্নমেন্ট 25% ফিনান্স করছে। আর ঢাকা শহরে যে এমআরটি যেটা ম্যাস ট্রানজিট যেটা প্রজেক্টেড, 5 লাইন 5টা লাইন আছে, তার মধ্যে 6 নাম্বার লাইনটা কিন্তু আমরা চালু হচ্ছে আগামীকাল, তার 50% চালু হচ্ছে। আরো যে 4টা থাকবে সেগুলো যখন চালু হবে আরো 2030-তে এর মধ্যে, তখন তো ঢাকা শহর যানজট অনেকাংশেই কমে যাবে, আমি বিশ্বাস করি মোর দেন 50% জ্যাম থাকবে না, তখন মানুষ ট্রেন ইউজ করবে। কারণ আমি টোকিও সিটিতে ছিলাম, সেখানে মানুষ বাস ইউজ করে না, যাদের প্রাইভেট কার আছে তারা ইউজ করে, লং ড্রাইভের গাড়ি ইউজ করে, সবাই মেট্রোতে, যে যত বড় অফিসিয়ালি হোক মেট্রোতে, এবং পায়ে হাঁটবে, হয়তো 5 মিনিটস বা 10 মিনিটস বাসা থেকে পায়ে হাঁটতে হয়, সেই অভ্যাসটা তাদের আছে। আমাদের মতো এত রিক্সা নাই টোকিও সিটিতে, সো সেটা কিন্তু ডায়াবেটিসের জন্য খুবই সহায়ক। আমরা যদি 5 মিনিটস বা 10 মিনিটস হাঁটি দুইবার বাসার থেকে যাওয়া আসার সময়, অবশ্যই স্বাস্থ্যের জন্য অবশ্যই খুব ভালো হবে সেটা। আর আমি আরেকটা জিনিস বলবো, এটা জাপানিজ টেকনোলজি আমরা ইম্পোর্ট করেছি বা জাপানিজের সহায়তা মেটেরিয়াল করছি, বাট এটাকে মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি এটাকে গতানুগতিক আমাদের যে রেল স্টেশন গুলো আছে সেরকম পর্যায়ে নিয়ে চলে যায়, তাহলে কিন্তু জাপানিজ ফ্লেভারটা পাওয়া যাবে না। আমরা অনেকে হয়তো জাপান ভিজিট করেছেন, তাদের যে ক্লিনলিনেস, পরিচ্ছন্নতা, তাদের মেট্রো রেল স্টেশন গুলোতে আপনি বসে খেতে পারবেন, বাসার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন, টয়লেট গুলা সেই রকম মানে না। সো আমরা যেন সেই দিকটা খেয়াল রাখি, যারা কর্তৃপক্ষ আছেন তারা আশা করি সেই দিকটা খেয়াল রাখবেন। নিশ্চয়ই ওনারা জাপানি মেট্রো রেল ভিজিট করেছেন, সেভারাল টাইমস দেখেছেন। আমাদের দেশের যে হকার সিস্টেম বা ব্যাগার সিস্টেম, এইটা যেন প্রহিবিট করতে পারি আমরা মেট্রো স্টেশন গুলাতে এবং ট্রেনের মাঝখানে। এবং ক্লিননেস, আমি নিউ ইয়র্ক সিটিতে মেট্রো রেলে চড়েছি, বাট নিউ ইয়র্কের মেট্রো কিন্তু এত ক্লিন না, জাপানের মতো তো ক্লিন না। মানুষজন অনেকটা, এটা কসমোপলিটন সিটি নিউ ইয়র্ক, সেখানে বিভিন্ন কালচারের মানুষ আছে, যার ফলে ওটা কিন্তু এতটা ক্লিন না, বাংলাদেশের কাছাকাছি ওদের ক্লিননেস আমার কাছে মনে হয়েছে। বাট জাপান ইজ ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। মানে সব দেশেই তো মেট্রো, মানে পুরো ব্যাপারটা একটা ডিসিপ্লিনের ব্যাপার। এখানে কম আর বেশি, জাপান তো এমনিতেও খুব পরিচ্ছন্ন গোছানো জাতি, তার সঙ্গে তুলনা একেবারে মানে একটু সাহসও হয় তুলনা করতে। কিন্তু অন্য দেশেরও মেট্রোর অবস্থা আমরা যারা কম বেশি দেখেছি, আমরা জানি যে মেট্রোটা অল অ্যাবাউট ডিসিপ্লিন। হুড়মুড় করে ঢোকা যাবে না, হুড়মুড় করে বের করে যাবেন, একজনের পরে একজন গায়ে ধাক্কা দেওয়ার কোনো ইস্যু নেই। আর প্রশ্নই ওঠে না, অনেকে ঠাট্টা করে সোশ্যাল মিডিয়াতে বলছেন যে খুব দুঃখের সংবাদ, বাদাম খাওয়া যাবে না। তো এইরকম মজার অনেক কিছু হচ্ছে, কিন্তু তার চেয়েও বড় মজাই অপেক্ষা করছে যে আমরা একটা সিস্টেমের সঙ্গে আমাদের যে অভ্যাস, সেখানে আমরা আরো একটু ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করছি। আমার মনে আছে যে যখন ঢাকায় এই বিভিন্ন রুটে বাস চালু হলো, লাইন ধরে কেউ বাসে উঠবে কিনা সেটা নিয়ে অনেক ডিবেট, অনেক বছর আগের কথা বলছি, প্রায় 25 বছর আগের। কিন্তু আশ্চর্যজনকভাবেও এখনো শাহবাগ বা গুলশান, যেখানে এই বাসের রুটগুলো আছে, কম বেশি লাইনে দাঁড়ানোর অভ্যাসটা মানুষের হয়েছে। নগর পরিকল্পনাবিদের কাছে শুনবো, শুরুতে কোন দিকে লাইন যাবে কোন দিকে যাবে না সেগুলো নিয়ে বিরাট ডিবেট, অনেক আন্দোলন, পরিবেশবাদীরা গাছ কাটা নিয়ে কথা বলেছেন, ইউনিভার্সিটির মাথার উপর দিয়ে টিএসসির দিক দিয়ে যাওয়া যাবে না, লাইন আসলে সংসদ ভবনের যে মূল নকশা সেখানে এক রকমের ডিস্টোরশন হবে, ইত্যাদি নানান ডিবেটের মধ্য দিয়ে, অনেক খবরের মধ্য দিয়ে ফাইনালি আসলে মেট্রো রেলের যেই যাত্রা সেটা শুরু হচ্ছে নগর পরিকল্পনাবিদের চোখে। তারপরেও কিছু না কিছু ফ্লস, কিছু না কিছু ভুল ধরা পড়ে, যেটা একটু একটু বা এখনো বোধহয় ঠিক করে নেওয়া যায় এরকম একটা জায়গায় থাকে কিনা। ডক্টর আক্তার মাহমুদ। ধন্যবাদ আপনাকে। ঢাকা শহরে যে পরিমাণ মানুষ বসবাস করে এবং তাতে করে আমরা সাধারণত বোঝার জন্য বলি যে 20 থেকে 30 লক্ষ মানুষ যখন কোনো একটি শহরে থাকে সেখানেই মেট্রো রেল দেওয়াটা প্রয়োজন হয়ে পড়ে। এটা শহরের পরিবহনের সাস্টেনেবিলিটির জন্য এই ধরনের প্রেসক্রিপশনটা দেয়া হয়। আমাদের শহরে অনেক আগে থেকেই এই ধরনের পরিবহনের উপযোগিতা তৈরি হয়েছিল,
কিন্তু আমাদের দরকার ছিল একজন ভিশনারি নেতৃত্ব, দরকার ছিল, আর দরকার ছিল আর্থিক সক্ষমতা। দুটো জিনিসই একসাথে চলে আসে, মানে বাংলাদেশের আর্থিক সক্ষমতা এবং একজন ভিশনারি লিডার চলে আসে। ফলে এই ধরনের সাহসী কিছু পদক্ষেপ নিতে দেখা যায়। তার মধ্যে একটি হচ্ছে এই মেট্রো রেল লাইন, যেটা রুট নাম্বার 6, এটার ইমপ্লিমেন্টেশনের একটা সিদ্ধান্ত হয়ে যায়। এছাড়া এর সাথে সাথে আরো অনেকগুলো মেগা প্রকল্প ঢাকা শহরেই চলছে। তো আমরা আজকে যেহেতু মেট্রো 6 নিয়েই কথা বলছি, এই রুটটি যদিও একটু লম্বা সময় ধরে বাস্তবায়িত হয়েছে, এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা, সেই বিষয়টুকু আমরা অবশ্যই মাথায় নিচ্ছি। তবে আমি যেটা মনে করি যে একটি মাত্র রুট, অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁও হয়ে মতিঝিল পর্যন্ত এই রুটে যারা যাতায়াত করবে, এখানে একটা বিরাট ধরনের পরিবর্তন আসবে। সেটা শুধুমাত্র পরিবহনের ক্ষেত্রে যে পরিবর্তন আসবে তা নয়, আশেপাশে ভূমি ব্যবহার এবং তার দালান কোঠা এবং তার বিজনেস সবকিছুতে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। এটা কেউ কেউ হয়তো অনেকে বলে থাকে যে সুনামির মতো পরিবর্তন আসবে। সেই পরিবর্তনটা কিরকম, যে স্টেশন কেন্দ্রিক ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট, এখানে বড় উচ্চতার দালান কোঠা তৈরি হবে, সেখানে বিজনেস তৈরি হবে, সেখানে কমার্শিয়াল বিল্ডিং তৈরি হবে এবং সেখানে এক ধরনের কনজারভেশনের কাজ চলবে। সেটি হচ্ছে যে ভূমি ব্যবহারের পরিবর্তন হবে। তো সব মিলে আমি এটাকে খুব ইতিবাচক ভাবে দেখছি। আমরা একটি মাত্র লাইন সবেমাত্র বাস্তবায়ন করেছি। ঢাকা শহরে আরএসটিপির প্রস্তাবনা অনুযায়ী আরো 4টি রুটে এই মেট্রো লাইন তৈরি হবে এবং 2035 সাল নাগাদ, এটা একটা সাল ধরা হয় যে 2035 সাল নাগাদ আরো 4টি মেট্রো লাইন আসবে, তার সাথে 2টি বাস র্যাপিড ট্রানজিট, 2-1টি লেন আসবে। তখন হয়তো আমরা দেখব যে ঢাকা শহরের যে এই যানজটের সমস্যায় আমরা জর্জরিত, এই জায়গাটা থেকে অনেকখানি আমরা মুক্তি তখন আমরা পাবো। শুধুমাত্র একটি এই লাইন দিয়ে যে আমরা রাতারাতি যানজটের সমস্যার সমাধান করে ফেলবো এমনটাও আমরা আশা আমার একটা ছোট্ট ডক্টর আক্তার মাহমুদ, আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন, যে আমরা অন্যান্য দেশে, একেবারে উন্নত দেশ যখন, যে ধরেন জার্মানি বা ইউকে, যেখানেই যাই, অনেক জায়গায় এখনো এটা দেখি যে কোনো একটা হিল স্টেশন বা এখনো এই সময়ে ওদের একটা মেট্রো চালু হচ্ছে, মানে ওই কাঠামোটা করাই আছে, ওরা প্রজেকশন করেছিল এই সময় 2022-23-এর দিকে ওই শহরের চলাচলের জন্য মেট্রোটা চলবে। সুতরাং পাহাড় কেটে, সুড়ঙ্গ কেটে যেভাবে মেট্রোর যেই ব্যবস্থাপনা, সেগুলো সব কিছু করাচ্ছে। এই যে এই প্রজেকশনটা কি আমাদের এই মেট্রো রেলের ক্ষেত্রে হয়েছে কিনা, যে আমরা বলছি যে 2023-35-এর মধ্যে আমরা পুরো সবগুলো লাইন পেয়ে যাব, 2035 আমাদের জনসংখ্যা, আমাদের চাপ, আমাদের আরো অনেক রকমের উন্নয়নের চাপ থাকবে, সেখানে কি এটা যথেষ্টই হবে, নাকি যেই লাউ সেই কদুর মতোই আবার কয়দিন পরে এটা দিয়ে তো হচ্ছে না, আবার আরেকটা উপর, মানে আপনি পরিকল্পনার মধ্যে ব্যাপারটা যদি একটু বলেন যে ঠিকঠাক আছে কিনা। জি, প্রত্যেকটা পরিকল্পনা যখন করা হয় তখন একটা সময় নির্দিষ্ট করে তার একটা প্রজেকশন করা হয়, তার চাহিদা নিরূপণ করা হয়, জনসংখ্যার ভিত্তিতে তার ব্যবহার, প্রকৃতি, চরিত্র, এগুলোকে বিচার বিশ্লেষণ করেই করা হয়। সেদিক থেকে আমি বলবো যে আরএসটিপি বা স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান যেটা করা হয়েছে, এটা খুব সাইন্টিফিক্যালি করা হয়েছে, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। কিন্তু ঢাকা শহর অত্যন্ত ডাইনামিক একটি শহর, পৃথিবীতে এত দ্রুত পরিবর্তনশীল শহর সম্ভবত দ্বিতীয়টি নেই। আপনারা জানেন ঢাকা শহরের জনঘনত্ব পৃথিবীর সবচাইতে বেশি পরিমাণ এখানে মানুষ বসবাস করছে। ফলে এরকম একটি ডাইনামিক শহরে মানে পরিকল্পনারও পরিবর্তন আসতে হবে চাহিদার সাথে সম্পর্ক রেখে। আজকে 2005 সালে প্রথম এসটিপি তৈরি হয়, পরবর্তীতে 2015-তে এসে আবার আরএসটিপিটা তৈরি হয়। এই যে পরিবর্তনটি হয়েছে, সংশোধন হয়েছে, এটাও কিন্তু এই চাহিদার সাপেক্ষে এগুলো সংশোধন করা হয়েছে। ভবিষ্যতেও যখন চাহিদার পরিবর্তন হবে, তার সাথে হয়তো নতুন নতুন আরো কিছু জিনিস যোগ হবে। আপনি যদি শুধুমাত্র আরএসটিপির কথাই ধরেন, এখানে শুধু মেট্রো আর বিআরটি প্রস্তাবনা নয়, এখানে আরো অনেকগুলো প্রস্তাবনা আছে। যেমন
সবচাইতে ব্যয় সাশ্রয়ী যে সকল প্রস্তাবনাগুলো ছিল, যে সেখানে বাস রুট রেশনালাইজেশনের কথা ছিল, সবচাইতে ইফেক্টিভ একটা বিষয় এটি। এটা যদি করা যেত, মানে আমাদের সমস্যা অনেকাংশে সমাধান পেয়ে যেতে পারতো। কিন্তু এটা আমাদের ধীর গতিতে হচ্ছে, সম্ভব মানে সামনে হয়তো হবে, আমরা সেই আশায় থাকলাম। তার মানে আসলে বাস রুট রেশনালাইজেশনের জন্য কমিটি ইত্যাদি নানান কিছু করা হয়েছে, কিন্তু সেটার একটা দীর্ঘসূত্রিতা বা করা যায়নি ঠিক করে। এখন মেট্রো এসে একটা নতুন ধাক্কা হয়তো দেবে, এখন যদি এই রেশনালাইজেশনটা করা যায়। শুনবো আরিফ জেফতিক আমাদের অনেক কিছু ইন্টারেস্টিং অনেক কিছু শোনানোর জন্য বসে আছেন। এর মধ্যে অনেক খবর হচ্ছে যে কয়জন পুলিশ কিভাবে ডিসিপ্লিনটা মেনটেন করবে, কোন থানা কতটা অ্যাক্টিভ থাকবে, কারা কারা এই টিকেটিং এর ব্যাপারটা অনেকে হয়তো বুঝবেও না, কার্ড সিস্টেমটা, সরাসরি টিকিট বিক্রিরও ব্যবস্থা আছে, এগুলো সব মিলিয়ে তারুণ্যের একটা ইনভলভমেন্ট আছে। এই দিকটাকে ধরে আরিফ জেফতিক যদি আমাদেরকে কিছু আলোকিত করে। আমাদের বড় সমস্যা হচ্ছে আমরা আমাদের জনগণের উপরে কখনোই আস্থা রাখি না। আমরা ধরেই নেই এরা নাদান, এরা কিছুই পারে না, বুঝে না, এবং আমরাই সকল কিছু বুঝি। আমার একেবারে গ্রামের যে চাচি আছেন, একেবারে লেখাপড়া করেন না, উনিও ভিডিও কলে এখন লন্ডনে তার ছেলের সাথে কথা বলেন। এই টেকনোলজিটা আমাদের চোখের সামনে তৈরি হয়েছে, আমরা ফার্স্ট জেনারেশন এই মোবাইলটা হাতে নিয়ে দেখেছি। উনি যদি এটা পারেন, আজকে যদি আমরা মোবাইল ট্রানজাকশনে, বিকাশে, নগদে আমার গ্রাম থেকে গ্রামান্তরে টাকা পয়সা লেনদেন হতে পারে, একজন রিক্সা চালক, একজন মাঝি, তারা যদি টেকনোলজি ব্যবহার করতে পারেন, কেন আমরা ধরে নিচ্ছি যে মেট্রো রেলে আমরা হারিয়ে যাব? আমি নিজে যখন ফার্স্ট টাইম লন্ডনে মেট্রো ইউজ করেছি, লন্ডনে আমাকে তো প্রথম দিন দেখিয়ে দেওয়ার পরে দ্বিতীয় দিন দেখানো লাগেনি। এবং শুধু আমাকে না, আমি তো দেখি আমাদের অনেক প্রবাসী শ্রমিকরা একেবারে গ্রাম থেকে গিয়েছেন, তারা কিন্তু খুব দক্ষতার সাথে টেকনোলজি একেবারেই যে কোনো কিছুই পারবে না, কিন্তু শুরুর দিকে তো একটু এক্সাইটমেন্ট থাকবে। লোকজন এটা বেড়ানোর জায়গা হিসেবে তৈরি করবে। পদ্মা সেতুর উদ্বোধনের দিন আমাদের মনে আছে, সেখানে সব ভয়াল ভয়াল টিকটক শুটিং চলছিল, সেগুলো দেখে স্ক্রু খুলে ফেলছে ইত্যাদি অমুক তমুক। এখনো লন্ডনের ইয়েতে আপনি মেট্রোতে চলতে গেলে মাইন্ড দাগে বারবার করে আপনাকে মাইন্ড করিয়ে দেয়, মনে করিয়ে দেয়। তো সেই রকম কিছু, যে এটা তো একটা ডিসিপ্লিনেরও ব্যাপারের মধ্যে ঢুকছে, এটা সব সময় ধরিয়ে দিতে হবে। সবাই ডিসিপ্লিনে থাকতেও চাইবে না। উচ্ছ্বাসের আমাদের এখানে একটা জিনিস হচ্ছে যে কন্টিনিউটি, মানে বারবার বলা, বারবার প্রচার করার জায়গাতে আমরা জাতিগতভাবে খুব দুর্বল। আমরা ধরে নিই একটা জিনিস তৈরি হয়েছে, এটা অটোমেটিক থাকবে, কিন্তু তৈরি করার তুলনায় মেইনটেনেন্সে যে একটা ভবিষ্যতে বড় বাজেট রাখতো এবং কন্টিনিউ মেইনটেনেন্স করতো, এই জিনিস আমাদের বিশ্বাসের মধ্যেই নাই। এটা আমাদের কালচারে নেই। একইভাবে আমরা মনে করি দুটো কাগজের নোটিশ মেরে দিবেন, ডান দিকে চলেন, বাম দিকে যায়েন না, বলার সাথে সাথে মানুষ সেটা মেনে চলবে, সেটা না। এটা প্র্যাকটিসে রাখতে হবে এবং একটা সময় এটা খুব স্বাভাবিকভাবে চলে আসবে। আপনি যে কথাটা একটু আগে বলছিলেন মনিদি, যে লাইন ধরে বাসে ওঠার ব্যাপারটা কিন্তু আমাদের চোখের সামনে ঢাকা শহরে হয়েছে। আমাদের আস্থা ছিল না যে ভাই আমি এত বড় শক্তিশালী মানুষ, আমি তো আগেই গিয়ে উঠবো, কিন্তু এখন এটা কিন্তু অভ্যাসে এসেছে। প্রচুর জিনিস আমাদের ধীরে ধীরে উন্নতি হচ্ছে। হ্যাঁ, যুগের সাথে বা বিশ্বের সাথে তাল মিলালে আমরা পিছিয়ে আছি, সেটা দুঃখজনক, কিন্তু একেবারেই যে আজকে থেকে 10 বছর বা 20 বছর আগে যেখানে ছিলাম সেই জায়গাটায় নাই। আমার কাছে মনে হচ্ছে যে মেট্রো রেল খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষজন ব্যবহার করা শুরু করবেন, তারা মেনটেন করবেন। বিষয়টা হচ্ছে কর্তৃপক্ষ কতটুকু মেনটেন করবেন, তারা কতটুকু নির্ধারণ করবেন। জনগণ কিন্তু ট্যাক্সি নির্ধারিত ভাড়ায় যেতে চেয়েছিল, ঢাকা শহরে ট্যাক্সি চালু করা গেল না। জনগণ কিন্তু এখনো পাঠাও বা উবারের বা সিএনজির মিটারে যেতেই চায়, কিন্তু সিএনজিটা চালু করা গেল না। জনগণ নির্দিষ্ট জায়গা থেকে বাসে উঠতে চায়, বাসগুলো নির্দিষ্ট জায়গায় না দাঁড়িয়ে টি বানিয়ে একটা টি জাংশনের মাথায় দাঁড়ায়। কারণ কি, এটার সাথে প্রশ্রয় থাকে যারা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান তাদের। এই যে একটু আগে আমরা বললাম যে কেন বাসের রুটগুলো চালু করা যাচ্ছে না, বাস মালিকরা সেই টেবিলে বসা যে টেবিলে এই জিনিসটা চালু করা হবে, তারাই শক্তিশালী সাংসদ, তারাই রাষ্ট্র ক্ষমতার বিভিন্ন জায়গায় পড়ে আছেন। সুতরাং এখানে আমরা এই যে যারা এই বিষয়গুলো, এখন আপনি 20 জন নগর পরিকল্পনাবিদকে নিয়ে আসেন, তারা কিন্তু একই সমাধান দেন। 20 জন সাধারণ নগরবাসীকে নিয়ে আসেন, তারা একই সমাধান দেন। যারা চালু করবেন তারাও জানেন এটা সমাধান, তারা চালু করতে চান না, যার কারণে এই জিনিসগুলো হয় না। ট্রাফিক পুলিশের সাথে এই বাস মালিকদের এক ধরনের সমঝোতা থাকে, তারাও ডিস্টার্ব করবেন না, এরাও ডিস্টার্ব করবেন না। সুতরাং টি জাংশনে বাস দাঁড়ায়।
যদি মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের জায়গাটা ঠিক রাখেন, তারা যদি ব্যবস্থাপনা ভালো রাখেন, মানুষের সাড়া পাওয়া যাবে। মানুষ ভালো সার্ভিস পেতে চান এবং সেটা করার জন্য সহায়তা তারা করেন, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। আমি যেখানে থামিয়ে দিয়েছিলাম অধ্যাপক ডক্টর এম মোফাজ্জল হোসেনকে, আমি একটু জানতে চাই যে এসডিজির একটা ইস্যু আছে, এই মেট্রো রেল সিস্টেম কি আমাদের এসডিজির কোনো অ্যাচিভমেন্টের দিকে ছোঁয়া লাগাবে? ধন্যবাদ। এসডিজি 17টা গোল আছে, এসডিজি 17, তার মধ্যে আমি দেখেছি অলমোস্ট ডিরেক্টলি 7 থেকে 8টা এসডিজির সাথে অ্যালাইড আমাদের এই মেট্রো রেল প্রজেক্ট। মেট্রো রেল বাংলাদেশে এই গভর্নমেন্ট যতগুলা মেগা প্রজেক্ট হাতে নিয়েছে তার মধ্যে সবচেয়ে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সাস্টেনেবল প্রজেক্ট হচ্ছে মেট্রো রেল প্রজেক্ট। আমি এনভায়রনমেন্টে কিছু কাজ করি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পার্সপেক্টিভ থেকে, যে সাস্টেনেবল হওয়ার জন্য ইকোনমিক 3টা পিলার আছে সাস্টেনেবল: ইকোনমিক ইম্প্যাক্ট, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এন্ড সোসাইটাল ইম্প্যাক্ট। 3টাই কিন্তু মেট্রো রেলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইকোনমিক ইম্প্যাক্ট আলোচনা করেছেন, অনেক স্টেশনকে ঘিরে অ্যাক্টিভিটিস শুরু হবে, শপিং মল, রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস জাপানে যেটা আমরা দেখেছি। হ্যাঁ, তারপরে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট যদি বলেন, এটা মেট্রো রেলের বিভিন্ন পেপারে এসছে, প্রায় অ্যানুয়ালি 2 লাখ টন CO2 ইমিশন কম হবে ডিউ টু মেট্রো রেল। এটা একটা বড় ইম্প্যাক্ট, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হবে। তারপর ঢাকা শহরে সাউন্ড পলিউশন মারাত্মক, বাসের হর্ন যেটা বিশেষ করে, এবং মেট্রো রেলের কনস্ট্রাকশন এত সুন্দর যে প্যারাপেট ওয়াল করার জন্য সাউন্ড কিন্তু বাইরে আসবে না। আমার এক কলিগ, তার পাশেই বাসা, মেট্রো রেলের পাশে বাসা, বলে সাউন্ড খুব একটা আসে না বাসায়। সো এটা খুবই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা প্রজেক্ট হয়েছে। আর সোসাইটাল ইম্প্যাক্ট অনেক হবে, যে মানুষের আমাদের কর্মঘন্টা উত্তরা থেকে মতিঝিলে 4 ঘন্টা সময় লাগে, প্রায় 3 ঘন্টাও লাগে, অনেক সময় বেশিও লাগে, সেখানে 40 মিনিটস বা 1 আওয়ার আপনি যেতে পারছেন ডিউ টাইমে। জি, আমি আপনার কাছ থেকে একটু এই পাওয়ার ম্যানেজমেন্টের জায়গাটাও একটু জানতে চাই। আমি আসছি সেটাতে। পাওয়ার ম্যানেজমেন্টে মেট্রো রেলের এই MRT 6 এ প্রায় 160 মেগাওয়াট পাওয়ার লাগবে, আমি দেখেছি ওদের ওয়েবসাইটে, এবং আগারগাঁও পর্যন্ত 80 মেগাওয়াট লাগবে। এখন সেই পাওয়ারটা আসবে আমাদের কনভেনশনাল পাওয়ার প্ল্যান্টস থেকে। সেটা কিন্তু পুরোপুরি, তাহলে মেট্রোকে পুরোপুরি গ্রিন ট্রান্সপোর্ট বলা যাবে না, বিকজ উই আর বার্নিং ফসিল ফুয়েলস ওভার দেয়ার এন্ড প্রোডিউসিং CO2। সেই ক্ষেত্রে আমি মনে করছি মেট্রো রেল যদি সোলার পিবি বেস পাওয়ার চালানো যেত, তাহলে এটা পুরোপুরি আমরা বলতাম যে গ্রিন ট্রান্সপোর্ট সিস্টেম। সেটার আমার কিছু প্রপোজাল আছে, আপনার মাধ্যমে উপস্থাপন করতে চাই। আমি দেখি জার্মানির অনেক ইয়েতে করেছে, যে মেট্রো রেল যে ট্র্যাক আছে, সেই ট্র্যাকের মধ্যে রেল যে দুইটা আছে তার মাঝখানে এবং সাইডে পিভি প্যানেল বসানো, সোলার পিভি প্যানেল বসানো যায়। আচ্ছা, এবং আমি হিসাব করে দিই, মোটামুটি একটা রাফ ক্যালকুলেশন দেখেছি, আমি 15 থেকে 20 মেগাওয়াট প্রডিউস করা যাবে সেখানে। আচ্ছা, প্লাস মেট্রো রেল যে ছাদ আছে যেখানে আর কি স্টেশন গুলোতে, সেখানেও পিভি প্যানেল বসানো যেতে পারে। কিন্তু আরেকটা টেকনোলজি আছে, মানে ইন্ডিয়া অলরেডি সোলারটা তো খুব একটা আমাদের এখানে কি বলবো শক্ত বিদ্যুৎ বলা যায় না, সোলারটার উপরে তো এত মানে না, দিনের বেলা আমরা পারবো, দিনের বেলা সকাল 10টা থেকে রাত 4টা পর্যন্ত। আরেকটা ইম্পর্টেন্ট টেকনোলজি আমি দেখেছি ইন্ডিয়াতে অলরেডি ইমপ্লিমেন্ট করেছে, দিল্লিতে এবং কানপুরে, রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম ইন দ্য কার্স। রিজেনারেটিভ ব্রেকিং একটা টেকনোলজি, সেটা ইমপ্লিমেন্ট করেছে। সেখানে তাদের রিপোর্ট হচ্ছে 30 থেকে 40% ইলেকট্রিসিটি সেভ করা যায়। আচ্ছা আচ্ছা, তো হিউজ এনার্জি সেভিং। মানে তার মানে কি আমি জানি না আমাদের ট্রেনগুলোতে সেই মানে টেকনোলজি এই আছে আইডিয়াগুলো ইনকর্পোরেট করার সুযোগ আছে কিনা এখনো, অবশ্যই বা আছে, সেইটা অবশ্যই আছে। কতখানিও জুচ্ছই? আমরা বলছি যে যেমন সোলারটা আমাদের এত সম্ভাবনা, কিন্তু ঠিক সোলারের জানি না টেকনোলজি বা ইত্যাদি দিয়ে না, অলরেডি ব্যাপারটাকে সোলার পাওয়ার প্ল্যান্ট অলরেডি বাংলাদেশে 4টা অলরেডি আছে, রানিং আছে, আরো পাওয়ার প্ল্যান্ট, সোলার বেস পাওয়ার প্ল্যান্ট আন্ডার কনস্ট্রাকশন আছে, সেগুলো তো আছে। আমি বলছি মেট্রো রেলের এই ট্র্যাকের মধ্যে কিন্তু অলমোস্ট 20 মেগাওয়াট জেনারেট করা সম্ভব। আমি বলছিলাম যে সোলার নিয়ে উচ্ছ্বাস যেমন ছিল, তার পরবর্তীতে ইমপ্লিমেন্টেশনে গিয়ে সোলারটার প্রতি এক ধরনের ওই যে আমার মতো করেই মানে খাঁটি বাংলায় বলে দুর্বল বিদ্যুৎ আর কি, এই বিদ্যুৎটা তেমন বিদ্যুৎ হয় কিন্তু তেমন কাজে লাগে না, এটা দিয়ে একটা মোবাইল চার্জ এটা হবে, মোবাইলের চার্জটা থাকবে না, এইরকম অভিজ্ঞতা। তো এই অভিজ্ঞতার আলোকে করতে পারছি না সেই জন্য আমাকে চলে যেতে হচ্ছে। জি জি, আপনি একদম শেষ, আপনার শেষ বক্তব্যটুকু রেখে বলে আমি বলছি, দেখুন আমরা অনেক আশা করি, কিন্তু আমাদের বাস্তবতার নিরিখেও কিছু কথা বলতে হয়। সেটা হলো যে আরএসটিপির কথা যখন বলছেন, আরএসটিপিতে কিন্তু বলা আছে 4টা মেট্রো, এই 5টা মেট্রো হওয়ার পরেও, সম্পূর্ণ হওয়ার পরেও কিন্তু অনলি 17% প্যাসেঞ্জার টানবে হোল ঢাকা। এটা আরএসটিপির স্টাডিতেই বলা আছে। অর্থাৎ বাকি ট্রান্সপোর্টেশনের 56+% টানবে বাস।
সুতরাং আপনি মেট্রো আমরা যতই করি না কেন, যানজট একেবারেই নিরসন হয়ে যাবে শুধু মেট্রো দিয়ে এবং প্যাসেঞ্জারদের চাহিদা মিটে যাবে, এটা কিন্তু এইভাবে এখনো আশা করা যাবে না। আমাদেরকে বাস রুট রেশনালাইজেশন থেকে আমরা অনেক কাজ করছি, 2 মেয়র মিলে প্রচুর কাজ করছে, আমরাও কাজ করতেছি। আমার কথা হইলো, আমি লাস্ট একটা কথা বলতে চাই, মেট্রো ইজ এ ভেরি ভেরি কস্টলি মোড অফ ট্রান্সপোর্ট। আপনার মেট্রোর নির্মাণ থেকে শুরু করে এর মেনটেনেন্স, এগুলো এত কস্টলি যে এগুলোকে কিন্তু আপনার ধরে রাখতে হবে। যেটা বারবার আপনি জানেন যে সিঙ্গাপুরে একটা আইন আছে যেটাকে বলে ভ্যান্ডালিজম অ্যাক্ট বলে। মানে ভ্যান্ডালিজম অ্যাক্ট বলতে যেটা বোঝায়, অর্থাৎ মেট্রোকে আপনার এমন ভাবে সবাইকে মেট্রোর প্রতি কদর রাখতে হবে যাতে এইটা আপনার মেনটেনেন্স, এইটার পরিষ্কার পরিচ্ছন্নতা, এটাকে আপনার চলার জন্য যে সকল ফ্যাসিলিটিস গুলো আছে, টেকনিক্যাল ফ্যাসিলিটিস, এগুলাকে আপনার সার্বক্ষণিক ভাবে কিন্তু আপনার অন রাখতে হবে। এট দ্য সেম টাইম আমি মনে করি যে আপনার এই যেটা ভাড়া নিয়ে কথা বলতেছে, এই ভাড়াটা কিন্তু আপনাকে একই দেশে আপনি জানেন 2 ধরনের ভাড়া, একই দেশ। ইন্ডিয়াতে কলকাতা এক ধরনের ভাড়া, দিল্লিতে একটা, বোম্বেতে একটা। আপনি যদি দুবাই যান, দুবাই একটা ট্রেনের ভিতরে 3টা ভাড়া, একটা গোল্ড, একটা সিলভার, আর একটা হলো নর্মাল। অর্থাৎ গোল্ডে যারা যাবে, একই ট্রেনে যাচ্ছে, তারা একটু আরাম ভাবে যাবে, তাদের উইথ টি এন্ড আদার স্ন্যাক্স। তো আমাদের যে ভাড়া, আমি তো মনে করি এই 33,000 crore টাকা আমাদের কিন্তু জাপানকে ফেরত দিতে হবে, 20,000 crore টাকা আমাদের ফেরত দিতে হবে। প্লাস আমাদের যে 13,000 কোটি টাকা আমরা খরচ করব, এইটা তো আমাদেরকে আসতে হবে, টাকা তো আর বানানো যাবে। সেক্ষেত্রে ভাড়া নিয়ে শুরু থেকে এরকম কথাবার্তা সবটাতেই হয়। আমরা পদ্মা সেতুর টোল নিয়েও তো অনেক কথা শুনেছি, তারপরে আস্তে আস্তে এটার মধ্যে অভ্যস্ত হওয়ার বা অ্যাকসেপ্ট করার একটা ব্যাপার থাকে। শেষ মন্তব্য ডক্টর আক্তার মাহমুদ, খুব বেশি সময় দেওয়া যাবে না, 1 মিনিটে আপনি একটু শেষ করবেন, আমার 6টা নিউজ শুরু করতে হবে। আমি লিভ করছি। আনমিউট করতে হবে প্লিজ স্যার, 1 মিনিটে শেষ করতে হবে। ডক্টর আক্তার মাহমুদ, মেট্রো কখনো শুধুমাত্র ভাড়ার উপরে নির্ভর করে এটা অপারেশনে থাকে না। এখানে নন মেট্রো কিছু আয় ইনকাম আছে যেগুলোকে অবশ্যই এখানে আনতে হয়। সেটি হচ্ছে যে প্রত্যেকটা স্টেশন কেন্দ্রিক ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট হয়, সেখানে নানা ধরনের অ্যাক্টিভিটিস হয়, সেখানে নানা ধরনের বিজনেস হয়, সেখান থেকে মূলত এই কস্টটা উঠে আসে, রিকভারিটা হয় সেই জায়গা থেকে। তবে এটা খুবই নিশ্চিত যে এখানে যদি গভর্নমেন্ট সাবসিডিও দেয়, তারপরেও গণপরিবহন হিসাবে এটা একটি নিশ্চিত পরিবহন, এটা একটি ডিসিপ্লিন পরিবহন, এটা প্রয়োজন আছে। এবং এটা দেয়া হলে যেটা হবে, মানে ম্যাক্রো ইকোনমিতে দেশই লাভবান হবে, আমরা জাতি হিসাবে ঢাকা শহর লাভবান হবে। অবশ্যই অনেক ধন্যবাদ। ডক্টর আক্তার মাহমুদের কথা থেকে শেষ করি। অনেকভাবে মেট্রোটাকে উনি ব্যাখ্যা করেছেন, কিন্তু ডিসিপ্লিন শব্দটা অনেক অনেক বেশি আমাদের কাছে পরিচিত। আমরা ডিসিপ্লিন হতে চাই, সেটার জন্য যদি একটা লাইন করার জন্য 2 দিকে 2টো ফিতা টানিয়ে দেওয়া হয়, তখন কিন্তু আমরা লাইনটাকে সোজা করিয়ে হাঁটতে থাকি। মেট্রো আমাদের শহরের জন্য ওই রকম একটি লাইন বা এক ধরনের শাসন হতে পারে। এই শাসনে গোটা শহরের মানুষরা, শহর ব্যবহারকারীরা আমরা অন্যরকম একটা ডিসিপ্লিনের মধ্যে যাব। পৃথিবীর 57তম দেশ হিসেবে মেট্রোর যেই অগ্রযাত্রা বাংলাদেশে, সেখানে বাংলাদেশের জাতি হিসেবে, ডিসিপ্লিন জাতি হিসেবে আমরা গর্বিত হয়ে এই অগ্রযাত্রার সাথে সামিল হতে যাচ্ছি। অভিনন্দন এই অগ্রযাত্রার প্রতি, ধন্যবাদ, কৃতজ্ঞতা যারা আমাদের সঙ্গে ছিলেন।